নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। ভোটের আর তো হাতে গোনা কয়েকটা দিন দেরি। লোকসভা নির্বাচনের প্রচার বিজেপি শুরু করে দিয়েছে, এ রাজ্যে তৃণমূলও করছে, বামেরা করছে। কংগ্রেসের ঘর এখনো একটু আগোছালো, তারা ঠিক করতে পারছেন না তারা কিভাবে নির্বাচনে লড়বেন। তবে একটা বিষয়ে কংগ্রেসের 99.99% নেতা সহমত, কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে তাদের আসন সমঝোতা করা আত্মহননের সামিল হবে এবং কংগ্রেস হাইকমান্ডও সেই যুক্তি মেনে নিয়েছেন এবং তৃণমূলকে আনুষ্ঠানিকভাবে এটা জানিয়েও দেওয়া হবে যে কোনো আসন সমঝোতার প্রশ্ন নেই এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এই অবস্থান বুঝে জানিয়ে দিয়েছেন যে এ রাজ্যে তৃণমূলই বিজেপিকে রুখতে যথেষ্ট, অন্য কারোর দরকার নেই। পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডি জোটের মতো থাকবে। কার্যত ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল শুভেন্দুবাবুর ভাষায়। এবং তৃণমূল যেহেতু একটা আঞ্চলিক দল, তাই তার ইন্ডি জোটে পশ্চিমবঙ্গের বাইরে কোনো ভূমিকা থাকার কথা নয়। যদিও খবরের কাগজে প্রকাশ, উত্তরপ্রদেশে অখিলেশ তৃণমূলকে একটি আসন ছাড়ছেন। তার কারণ হচ্ছে একটি আসনে সমাজবাদী পার্টির সমর্থনে তৃণমূল লড়লে সমাজবাদী পার্টির ভোটটা ট্রান্সফার হবে, অন্যান্য কংগ্রেসের ভোট হয়তো ট্রান্সফার হবে। সেখানে পার্সেন্টেজ অফ ভোটটা বাড়লে পরে তৃণমূলের সর্বভারতীয় তকমা ফিরে পেতে সহজ হবে, এছাড়া আর কিছু কারণ নেই। উত্তরপ্রদেশের একজন কংগ্রেস পরিবারের সদস্যকে নাকি প্রার্থী করা হবে, সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে। এখনো পর্যন্ত এই খবরটা রয়েছে। কিরণময় নন্দ নাকি খবরটা সত্যতাও স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। আর আসাম, মেঘালয়ে কংগ্রেস তৃণমূলকে কোনো আসন ছাড়বে না, প্রশ্নই ওঠে না। কারণ আসামে তৃণমূল নোটার থেকে কম ভোট পাবে, ত্রিপুরাতে যেরকম পেয়েছিল। আর মেঘালয়ে তারা কংগ্রেস ভাঙিয়ে বিধানসভা নির্বাচনের আগে কয়েকজনকে তৃণমূলের টিকিট দেওয়ায় কিন্তু তারা জয়ী হয়েছিল, কিন্তু সেটা তারা কংগ্রেসেরই লোক। পরে হয়তো কংগ্রেসে তারা ফিরে যাবেন, হয়তো ফিরে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। এই আবহে তৃণমূলের 25 বছর পূর্ণ হয়ে 26 বছরে তারা পা দেবে। লোকসভা নির্বাচন। এখন প্রশ্ন হলো, বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফলটা কিরকম হতে পারে। দেখুন, চায়ের দোকান, বাজার, লোকাল ট্রেন, এগুলো হচ্ছে মেট্রো রেল, বাস, মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। কয়েক বছর আগেও মানুষ কিন্তু সরকার বিরোধী অবস্থান প্রকাশ্যে ব্যক্ত করত না। এখন দেখুন, খোলাখুলিভাবে তারা মনের কথা বলছেন। তাদের ভাষ্যে কেউ চোর, কেউ ডাকাত, ইত্যাদি ইত্যাদি। নিয়োগ দুর্নীতির অভিঘাত কিন্তু সর্বস্তরে পড়ছে। এটা শুধু শহরে মানুষের মধ্যে প্রভাব পড়েছে, গ্রাম বাংলার মানুষ ভাতা পেয়েই সন্তুষ্ট, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে সচেতনভাবে। গ্রাম বাংলার মানুষের বুদ্ধি, তাদের বিবেক, তাদের বাস্তব সমস্যা বোঝার ক্ষমতা শহরের মানুষের থেকে এক কানা করি কম নয়। তারা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আমি আগেও বলেছি, আবার বলছি আজকে, ভাতা দেয়া কোনো দয়ার দান নয়। ভারতবর্ষের সব রাজ্যে, অধিকাংশ রাজ্যে বিভিন্ন দলের সরকার ভাতা দেয়। তেলেঙ্গানায় কেসিআর দিয়েছিলেন, কিন্তু দুর্নীতির পর্বত প্রমাণ অভিযোগ তার সামাজিক কর্মসূচিকে ঢেকে দিয়েছে, তাই তিনি নির্বাচনী বৈতরণী পেরোতে পারেননি। আবার লাডলি বেহানা যোজনা সুফল শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার মধ্যপ্রদেশে পেয়েছে,
সেখানে প্রো ইনকামবেন্সি হয়েছে, সেখানে ওই মাত্রা ছাড়া দুর্নীতির অভিযোগ ওঠেনি। তাহলে ওই ভাতাই সর্বরোগর বিশল্যকরণে নয়, দুর্নীতিও বিষয়টা আছে। এই আবহে ভোট হচ্ছে, তার মধ্যে রাম মন্দির 22শে জানুয়ারি। শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে 17 কোটি টাকা রাম মন্দির ট্রাস্টে চাঁদা হিসাবে জমা পড়েছে। 9 দশকের গোড়ার দিকের কথা মনে করুন, এখান থেকে কত মানুষ কর সেবা করার জন্য গিয়েছিলেন অযোধ্যায়। তাই রামকে নিয়ে আর্যাবত্যের পাশাপাশি এখানেও আবেগ আছে। শুভেন্দু অধিকারী কি বলছেন, যে ক্ষমতায় আসলে বিজেপি 450 টাকায় গ্যাস দেবে, সমস্ত যেসব সরকারি পদ লুপ্ত হয়ে গেছে সেগুলোকে আবার প্রাণ সঞ্চার করে চাকরি দেওয়া হবে এবং শূন্য পদে নিয়োগ করা হবে ইত্যাদি ইত্যাদি, এবং লাডলি বাহেনা যোজনার মতো স্কিম চালু হবে। অর্থাৎ দুর্নীতির অভিযোগে শাসক দলকে কাঠগড়ায় তোলা হবে বিজেপির ন্যারেটিভ। আবার একই সঙ্গে একটা পরিকল্পনার রোডম্যাপও সামনে আনা হবে। তার উপর রয়েছে নেতৃত্বের প্রশ্নে গণভোট। মোদিজির তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা 10 বছর পেরিয়ে গেলেও তার অ্যাপ্রুভাল রেটিং কমেনি। গত লোকসভা নির্বাচনে বিজেপি সারা ভারতে 38% কাছাকাছি ভোট পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 20% ভোট। এবার অবশ্য কংগ্রেসের ভোট শতকরা বৃদ্ধির সম্ভাবনা আছে, কিন্তু বিজেপির ভোটও বাড়বে। তাই দেখবেন অনেক জায়গাতে কংগ্রেসের ভোট হয়তো 20% থেকে বেড়ে 27% হলো, বিজেপির ভোট বেড়ে 38% থেকে হয়তো 42% হলো। হিউম্যাঙ্গাস ডিফারেন্স। আঞ্চলিক দলগুলোর ভোট কমবে এবং তৃণমূলের কপালেও দুঃখ আছে, অবশ্যই রাজনৈতিকভাবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে মরিয়া হয়েছিলেন কংগ্রেসের হাত ধরবার জন্য। কারণ কংগ্রেস থাকা মানে সংখ্যালঘুদের কাছে একটা বার্তা দেওয়া মুসলমান ভাই বোনদের কাছে, দেখো আমরা কংগ্রেসের সঙ্গে আছি। আর যাই হোক, কংগ্রেস তো বিজেপির সঙ্গে হাত মেলাবে না, কিন্তু তৃণমূলকে সংখ্যালঘুদের একটা বড় অংশ আর বিশ্বাস করছে না। 21 সালে 100 জন সংখ্যালঘুর মধ্যে 91 জন তৃণমূলকে ভোট দিয়েছিল। সাগরদিঘির উপনির্বাচন বিচ্ছিন্ন ঘটনা নয়, সংখ্যালঘুরা ওয়ার্নিং দিয়েছিলেন শাসক দলকে যে তোমরা মুখে বিজেপি বিরোধিতা করবে আর তলায় তলায় বিজেপির সঙ্গে থাকবে, এই খেলা আমাদের ধরে ফেলে। যে সেজন্য মমতা মরিয়া ছিলেন কংগ্রেসকে পাশে পাওয়ার। 4টে পর্যন্ত আসন তিনি ছাড়তে রাজি ছিলেন, 2টো বলেছিলেন আরো 2টো দিতেন, কিন্তু কংগ্রেস তৃণমূলের দুর্নীতির দায়ভার কাঁধে নিতে রাজি নয়। কারণ কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে হাত মেলায়, কংগ্রেস বলে আর কিছু থাকবে না পশ্চিমবঙ্গে, সেটা কংগ্রেসীরা জানেন, তাদের বিলম্বিত বোধতা। এই আবহে ভোট হচ্ছে। জোট মানে আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হচ্ছে না। এই অঙ্কে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূলের আসন সংখ্যা আগের থেকে কমবে। তারা 22টা পেয়েছিল, বেশ কিছুটা কমতে পারে। যেমন আমি বলছি, অনেকগুলো সিট তৃণমূল এবার জিততে পারবে না। যেমন তার মধ্যে রয়েছে আরামবাগ, তার মধ্যে রয়েছে কাঁথি, তার মধ্যে রয়েছে তমলুক, তার মধ্যে রয়েছে মথুরাপুর, জয়নগর 50-50, কলকাতা উত্তরে সজল ঘোষের মতো ডাকাবুকো নেতা যদি বিজেপির প্রার্থী হয়, সুদীপ বাবু যদি দাঁড়ান, আকর্ষণীয় লড়াই হবে, এনিবডিজ গেম। আবার লড়াই হবে বারাসাত, দমদম, তবে দমদমে বিজেপিকে প্রার্থী পরিবর্তন করতে হবে, বারাসাতে প্রার্থী পরিবর্তন করতে হবে, রানাঘাটে প্রার্থী পরিবর্তন করতে হবে, রায়গঞ্জে প্রার্থী পরিবর্তন করতে হবে, বাঁকুড়ায় প্রার্থী পরিবর্তন করতে হবে, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো খুব ভালো স্বস্তিদায়ক অবস্থায় নেই, যোগাযোগ নাকি কম, দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ পুরো ঘেঁটে ঘ করে দিয়েছেন। তাই বিজেপিও কিন্তু কতগুলো জায়গাতে চ্যালেঞ্জের মুখে পড়বে। জন বার্লা, তার ভালো সুনাম নেই এলাকায়, বিজেপির কর্মীরাই জানেন। সুকান্ত বাবু চষে ফেলছেন।
আর শেষ পর্যন্ত শুভেন্দুবাবু যদি দাঁড়ান কাঁথিতে দলের নির্দেশে, তাহলে ওই কাঁথি, তমলুক, ঘাটাল, আরামবাগ একটা বিপুল প্রভাব পড়বে। শৃঙ্খলাবদ্ধ দলের সৈনিক শুভেন্দুবাবু দল বললে দাঁড়াবেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ব্যারাকপুরে অর্জুন সিং তৃণমূলের টিকিট পাবেন, মোটেই কমফর্টেবল জোনে নেই। কারণ পার্থ ভৌমিক থেকে শুরু করে অনেকেই অর্জুন সিংকে জমি ছাড়বেন না, যতই দলের নির্দেশ থাকুক। এ তো আর শৃঙ্খলাবদ্ধ দল নয়। অর্জুন আবার তৃণমূলের টিকিটে জিতে গেলে ওই অঞ্চলে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে চাইবেন। তাতে পার্থ ভৌমিক, ওই কি শ্যাম জগদ্দলের বিধায়ক আরো অনেকে আছেন, তাদের সেখানে খুব অসুবিধা, রাজনৈতিক জমি দখল হয়ে যাবে, তারা সেটা চাইবেন না। আরামবাগ সিট তৃণমূল যাকেই প্রার্থী করুক না কেন, জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, এটা তৃণমূলের লোকজনই বলছে। এবং হিন্দু ভোটের কনসলিডেশন হবে। 21-এর বিধানসভা নির্বাচনে 54% হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। সেই কনসলিডেশন রাম মন্দির পরবর্তী আবেগের বিস্ফোরণে আরো কয়েক শতাংশ বাড়তে পারে, কিন্তু মূলত বাইনারি হবে। তৃণমূল বিজেপির শতাংশের বিচারে প্রাপ্ত ভোটের ফারাক 2-2.5% বেশি হবে না, 5% হবে না, 2 থেকে বড় জোর 3%। এবার আসুন কংগ্রেস। অধীরবাবু আগের বার জিতেছিলেন, বামেরা প্রার্থী দেননি। বিজেপি একজন দুর্বল প্রার্থী দিয়েছিল। অধীরবাবু জেতার পরে প্রথম ফোনটা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী করেননি, করেছিলেন নরেন্দ্র মোদী। এত সংঘর্ষপূর্ণ লড়াইয়ের পর জেতার জন্য মোদীজির অভিনন্দন ছিল অধীর চৌধুরীকে। তাই বিজেপির সৌজন্যে, বদান্যতায় অধীরবাবু জিতেছিলেন, এবং অবশ্যই বামেদের সৌজন্য, কারণ বামেরা প্রার্থী দেয়নি, অধীরবাবুর জয় নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। একই কথা ডালুবাবুর, বামেরা প্রার্থী দেননি। এই দুটো আসনে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। রায়গঞ্জে লড়াইয়ের সম্ভাবনা আছে, কিন্তু সেখানে শাসক দলের প্রার্থী কে হবে তার উপর অনেকটা নির্ভর করছে। আগের বারও দেবশ্রী খুব স্লেন্ডার মার্জিনে দিয়েছিলেন, বামরা অনেক ভোট টেনে নিয়েছিল। তবে কানাইয়ালাল আগরওয়ালের মতো হিরো প্রার্থীকে ওখানে টিকিট দিলে তৃণমূল হারবে। সেটা তৃণমূলেরই ব্যাপার, তারা কাকে প্রার্থী করবে কি করবে না। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একজন দাবিদার, তিনি এলাকায় জনপ্রিয়, কিন্তু আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তাকে লোকসভায় প্রার্থী হতে গেলে বিধানসভা থেকে পদত্যাগ করতে হবে, হয়তো সেটা করবেন যদি তিনি টিকিট পান। তবে কানাইয়ালাল আগরওয়ালের থেকে তার অ্যাকসেপ্টেন্স অনেকাংশে বেশি, এটা ওই উত্তর দিনাজপুরের মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায়। বাকিটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ওই হেরো কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী দিলে ওরা বিজেপিকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে। সেই তুলনায় অন্য কাউকে প্রার্থী করলে, নতুন কাউকে প্রার্থী করলে একটা লড়াই হতে পারে। দার্জিলিং এর সিটে কংগ্রেস লড়বে। রাজু বিস্তা লড়বেন না হর্ষবর্ধন সিংলা লড়বেন, প্রাক্তন বিদেশ সচিব, এরা বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন। কিন্তু হর্ষবর্ধন সিংলা দার্জিলিং এর ভূমিপুত্র, পাহাড়ের উন্নতিতে নিবেদিত প্রাণ, বিদেশ সচিব ছিলেন, দারুণ এক্সপোজার তার, এবং পাহাড়ের উন্নতির জন্য তিনি নিজ উদ্যোগে বিভিন্ন এনজিও সাহায্যে কাজ করছেন। উত্তরবঙ্গে বিজেপির প্রভাব খুব একটা কমবে না, একাত্তে এদিক ওদিক হতে পারে। আবার দক্ষিণবঙ্গে বিজেপি কিছু আসন হারবে, আবার নতুন করে কিছু আসন পাবে। কোন সমীক্ষক সংস্থা কি বলেছে আমি জানি না। আমি আমাদের মতো করে পরবর্তীকালে করব, ওপিনিয়ন পোল বলুন, যাই বলুন, সিট টু সিট,
যিনি করেন রাজগুরু গাঙ্গুলি ভাইব্রেশন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়ে, যিনি 36 করে বিজেপি ক্ষমতায় আসবে প্রথম দিন থেকে বলেছেন। মধ্যপ্রদেশ বিজেপি রিটার্ন করবেন বলেছেন। রাজস্থানে তো একটা ট্র্যাডিশনই আছে 5 বছর অন্তর অন্তর, তো উনি সেবার করবেন, এখনো করেনি। কিন্তু আমি সামগ্রিক রাজনৈতিক ছবিটা নিয়ে আপনাদের এই ব্যাখ্যাটা দিলাম। বামেদের ভাগ্যে শিখে ছেড়ার সম্ভাবনা নেই বললেই চলে। কয়টা জায়গায় তারা লড়াই দেবেন, কিন্তু আসন প্রাপ্তির সম্ভাবনা খুব ক্ষীণ, খুব ক্ষীণ। কংগ্রেসও ওই একটা দুটোর মতো পেতে পারে, জোট হলেও, মানে তৃণমূলের সঙ্গে জোট হলেও হয়তো একটা আসন পাবে। আবার বাম, আইএসএফ, কংগ্রেস যদি জোট হয় সেখানেও বামেদের ভাগ্যে আসন প্রাপ্তির সম্ভাবনা কম, কংগ্রেস সেখানে একাধটা পেতে পারে। খুব আকর্ষণীয় লড়াই হবে ডায়মন্ড হারবারে। যদি নওশাদ সিদ্দিকী বাম, কংগ্রেস, আইএসএফ জোটের প্রার্থী হয়, বিজেপি অবশ্যই প্রার্থী দেবেন, সেখানে ডায়মন্ড হারবার কিন্তু একদম 50-50 হয়ে যাবে। ওই 3.5 লাখের গল্প কিন্তু আর তখন থাকবে না, সেটা অভিষেক জানেন। সেই জন্যই নিজের মতো করে ডায়মন্ড হারবারে তিনি তার সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন। এবং নির্বাচনের আগে যদি 2-3 জন প্রভাবশালী জেলে চলে যান, তাহলে যে হুলিগান বাহিনী বিভিন্ন নির্বাচনে দাপিয়ে বেড়ায় অবশ্যই শাসক দলের পক্ষ নিয়ে, তারা কিন্তু ল্যাজ তুলে দৌড়াবে। এবং এই হুলিগান বাহিনীকে শান্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অনেকদিন আগে থেকে তাদের এরিয়া ডমিনেন্স করতে হবে এবং এই হুলিগান বাহিনীকে চিহ্নিত করে ধরতে হবে। এসব অনেক আছে, অনেক হুলিগানস আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, প্রভাবশালীদের আশীর্বাদের হাত তাদের মাথায় আছে, সেই জন্য রাজ্য প্রশাসন তাদের ধরে না। মুখ্যমন্ত্রী তো বলেই ফেলেছিলেন, এই তুই তো বোম বাঁধিস, সে নাকি এখন জেট ক্যাটেগরির নিরাপত্তা পায়। তো এই হচ্ছে সার্বিক ছবি। তাহলে বিজেপির আসন সংখ্যা, আগের বার তারা 18 পেয়েছিল, আমার ধারণা একটি আসনও তারা কম পাবে না এখন পর্যন্ত যা পরিস্থিতি। পরবর্তীকালে তাদের অনুকূলে সমস্ত বিষয়গুলো ঘটতে থাকলে তাদের আসন প্রাপ্তি আরো বাড়তে পারে, কিন্তু ন্যূনতম 18। তৃণমূল ওই ধরুন, বিজেপি ন্যূনতম 18, আমার ধারণা ওই 20 থেকে 21টা এই মুহূর্তে ভোট হলে পাবে। 20টা ধরুন, তৃণমূল 21টা, আর কংগ্রেস সবেদন নীলমণি যদি হয় সেটা বহরমপুর। তাও 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 অনেক প্রশ্ন চিহ্ন আছে। পুরোপুরি বাইনারি পশ্চিমবঙ্গের রাজনীতি, হ্যাঁ মোদি না মোদি, হ্যাঁ মমতা না মমতা। না মমতার ভোট সিংহভাগ বিজেপির পক্ষে যাবে এবং হিন্দু ভোটের কনসলিডেশন হবে। পুরো বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে। তোমার ধারণাটা কি যে এই রাজ্যে মুসলমানরা এই লোকসভা নির্বাচনে কিভাবে ভোট দেবে? তারা কি তৃণমূলকে 21 সালে যেভাবে দিয়েছিল সেভাবে দেবে, 100টার মধ্যে 91টা, নাকি তাদের ভোটের প্যাটার্ন চেঞ্জ হবে? মুসলিম ভোট এবারে কিছু যাবে বিজেপিতে, কিছু যাবে তৃণমূলে, কিছু সিপিএম, কংগ্রেস এবারে আবার নহায়ের ওখানে। আমি 2005 সালে সোনিয়া গান্ধীকে বলেছিলাম, আরে এরা কি ভাবে সব মুসলমানরা, আমাকে সব মুসলমানরা কথা বলে, আপনাকে বললো 1 ম্যান 1 পোস্টে প্রেসিডেন্ট করা যাবে না, আর অধিক 3 পোস্টে হলো সে প্রেসিডেন্ট হলো। হ্যাঁ, তার আগে যখন যোশী বলেছিল মান্নানকে প্রেসিডেন্টটা করলে, মান্নানকে সব চেনে লোকে, আর সরকারি গাড়িটা নিয়ে ও একদম তখন অধীর চলে যাবে আর কি, সোমেনদা বসেনি তার আগে দেখা হলো, তখন বলছে অধীরকে শোনাবার কথা হচ্ছে প্রথমবারটা যখন, তখন বলছে না না ওকে করলে সব হয়ে যাবে, ওই তোমার ওই মুসলিম হলে সব বিজেপি হয়ে যাবে। আমি 2005 সালে বলেছিলাম যে তোমাদের কাছ থেকে মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সব সরে যাচ্ছে সোনিয়া গান্ধীকে। এখন মৃতপক্ষে তো সাক্ষী মেনে মার লাভ নেই, প্রিয়দাকে, সোমেনদাকে, সব প্রণবদাকে সাক্ষী মেনে লাভ নেই। অধীর বেঁচে আছে আর প্রদীপদা বেঁচে আছে, জিজ্ঞেস করবে। আমি 2005 সালে সোনিয়া গান্ধীকে বলেছিলাম 6টা সিট জিতেছ সব মুসলিম এলাকা থেকে, আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এইসব লোকগুলো। উত্তরবঙ্গের মুর্শিদাবাদের 3টে, মালদার 1টা, আর দার্জিলিং
রাইজগঞ্জ, এই তো 6টা সিট দেখতাম তো তখন তো দার্জিলিং এ ছিলাম, ছিল দাওয়ানুরবেলা 2004 সালে লোকসভাতে। আর তোমার কি আছে, ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সৌরভ চক্রবর্তী, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অমিতাভ চক্রবর্তী, মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য, সেবা দলের চেয়ারম্যান মনোজ পান্ডে, আইএনটিসির প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি, পিসিসি প্রেসিডেন্ট সিএলপি লিডার অতীশ সিনহা, চিফ হুইপ হচ্ছে অসিত মিত্র, পিসিসি প্রেসিডেন্ট হচ্ছে প্রণব মুখার্জি, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য। কোথায় মুসলমান আছে? একটা জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট মুসলমান নেই, শিডিউল কাস্ট নেই, শিডিউল ট্রাইব নেই। হ্যাঁ, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, তো কেন ভোট দেবে তোমাদের কংগ্রেস? সবার সামনে বলে দিচ্ছে। মুসলমানদের একটা অংশের ভোট বিজেপি পেতে পারে, এই ধারণা তোমার কিভাবে হচ্ছে? এই ধারণা হচ্ছে কারণ তৃণমূল তো মুসলমানদের মারছে। মুসলমানদের মধ্যে তো একটা টার্গেট হচ্ছে তৃণমূলকে সালা হাঁটাতে হবে। সেই যে লোকটা হাঁটাতে চাইছে সে তো দেখছে সালা সিপিএম ও পারবে না, কংগ্রেসও পারবে না। ভোটটা দাও ছিল আগে সিপিএমটা, তৃণমূলটাকে হাঁটাও। আর মাঠটা তো তৃণমূল ডাইরেক্ট খাচ্ছে না, বিজেপির মাঠটা তো ডাইরেক্ট খাচ্ছে না এখানে পশ্চিমবাংলায়, সেটা তো মমতা আটকে দিচ্ছে, এটা ঠিক। হ্যাঁ, মুসলিম বলে কারো অত্যাচার করতে হলে মমতা সেটা আটকে দিচ্ছে, সেটা ঠিক। কিন্তু মমতা যখন মারছে তখন কে আটকাবে? এটা হচ্ছে মুসলমানদের মধ্যে। আমি নানুরে টানুরে গিয়েছিলাম, কয়েকবার গেছি তো, জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের বিজেপির সঙ্গে করছো কেন? তা বলছে নামাজ পড়া ফরজ, যান বাঁচানো ফরজ। মুসলমানদের আছে তোমাকে যদি প্রাণ বাঁচানোটা তোমার কাছে অবশ্যই কর্তব্য, তাতে যদি তোমাকে মিথ্যে কথা বলতে হয় মিথ্যে কথা বলবে, তুমি যদি নামাজ পড়া বন্ধ করতে হয় তাই করবে, টুকিয়ে নামাজ পড়তে ব্যাপার না। তুমি যদি তাতে তোমার জীবন বিপন্ন হয়ে যাবে তুমি করতে হবে না। হ্যাঁ, সেখানে তো নামাজ পড়ার থেকে যান বাঁচানোটাই তোমার কাছে ফরজ, মানে অবশ্যই করতে, সেটা না করলে পাপ। তুমি যা ঠিক আছে আমি নামাজ পড়বো, ওখানে যে যা পারে করুক, আমাকে দেখি, গিয়ে মৃত্যুবরণ করার কোনো নেই, কেরামতি নেই তোমার। এটা মুসলমানদের আছে, তো আমার কাছে বলবেন না যান বাঁচানো ফরজ না নামাজ পড়া ফরজ, কোনটা? তা যান বাঁচানো বলে, তাহলে জানটা বাঁচাতে বিজেপি তৃণমূল তো বিজেপি করছে, যতগুলো মরছে সব তো মুসলমান, যত মরছে যত সবই মুসলমান। আর তৃণমূলের আমলে যত জেলখানায় আসামি হচ্ছে মুসলমান। তো সব কি হচ্ছে, মুসলমানদের কি ডেভেলপমেন্টটা হলো? এটা তো সব বলছে না, সিপিএম কেও গালাগাল দিচ্ছে, তো পছন্দ হয় না, ও সব মুসলমানদের যেন কিছু করেনি। তবে সিপিএম ওইসব কোনো কমিউনাল রাজনীতিটাই করতো না, এটা ঠিক। সিপিএম তো মুসলমানদের গ্রামের পর গ্রাম খরচাড়া করেছে। পাটনির গ্রামে তো মুসলমানদের উপর যে অত্যাচার করেছিল নজরুল, তখন এসডিপি হয়ে গেল। নওশাদ সিদ্দিকী সম্পর্কে তোমার কি ধারণা? এরা তো পলিটিক্যাল লোক নয়, এরা সব বের করতো। তবে ছেলে একটা মানে পলিটিক্স এসে আস্তে আস্তে শিখছে, কিন্তু কাজ করার মানসিকতা আসছে। এখন ওদের ফ্যামিলি সবটা, ওদের একটা হেরিটেজ ফ্যামিলি, তো ফ্যামিলিটা একটা হচ্ছে কি ওরা কোনোদিন কোনো পলিটিক্সে জড়ায় নেই। এই আব্বাস সিদ্দিককে শওকত মোল্লা ধাক্কা লাগিয়ে পলিটিক্সে নামিয়ে দিল। হ্যাঁ, তাহলে ও শওকত মোল্লা যদি অত্যাচারটা না করতো, আরাবুল যদি অত্যাচারটা না করতো, তাহলে এদের কেউ রাজনীতিতে আসছে না। হ্যাঁ, ওই তোহা সিদ্দিকী ধান্দাবাজি যেন করে ওই পর্যন্ত, তাও সে তো ডাইরেক্ট ওইভাবে পলিটিক্সটা করেনি। এরা এলো যে এটা না আড়তে হবে, তো সেইটা করতে গিয়ে ভাগ্যক্রমে এমএলএ হয়ে গেছে, স্বাভাবিক কারণে ওকে তো লড়তে হবে। তখন তো ওকে তো কংগ্রেসের সেরকম ভাবে মদত দিল না যেটুকু সিপিএম মদত দিয়েছিল। হ্যাঁ, সেই সব নিয়ে অনেকে আছে, তবে ওর কিন্তু মানে পলিটিক্যাল এটা থিঙ্কিংটা অনেক ভালো। আর এরা অনেকটা সেকুলার, এরা চিরকালই সেকুলার, এরা কিন্তু কোনো কমজোর পলিটিক্স করে না, আজকে বলে না, কোনোদিনই এরা করে না। নওশাদ যদি বিরোধীদের প্রার্থী হিসাবে ডায়মন্ড হারবারে দাঁড়ায়, ফলাফল তুমি আন্দাজ করছো? কিচ্ছু হবে না। সেই কথা হচ্ছে ওদের একটা হুজুর আছে, সব মানে ওরা তো হুজুর, হ্যাঁ, শিষ্য অনেক আছে, আবার তোমারও শিষ্য আছে, তবে এদের শিষ্যটা বেশি। কিন্তু মুশকিল হচ্ছে কি এই সিপিএম কতটা সাপোর্ট দেবে, ওদের তো অর্গানাইজেশন নেই, নওশাদের তো সেই অর্গানাইজেশনটা নেই। কিন্তু যদি সিপিএম কতটা সাপোর্ট দেবে, সিপিএম এর অর্গানাইজেশনটা আছে, সিপিএম বুথে লোক দিতে পারবে, সেটা সিপিএম যদি লোক দিতে পারে তাহলে লড়াইটা হয়ে যাবে। আর আমার আর একটা জিনিস তো জানতে ইচ্ছে করছে, এটা তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাকে বলো যে 2024 লোকসভা নির্বাচনে বাংলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে? যদিও নির্বাচন চলে আছে, তালিকা প্রকাশিত হয়নি, তাও আবার কি বুঝছো? কি জোট হচ্ছে কি হচ্ছে কি করে বুঝবো? সব তো যারা আছে সবাই নিজের নিজের কথা ভাবছে, বুঝলে, সবাই নিজে কি করে রিস্কটা পাবো, সিটটা নিজে পেলেই সব ঠিক আছে। হ্যাঁ, এই চিন্তা ভাবনা যদি হয় তাহলে হবে না। আমি তো 2011 সালে টিকিট পেলাম না,
কিন্তু আমি বিক্ষুব্ধ হয়ে গেছিলাম, আর জোটের কারিগর তো আমি। ওখানে এসে মুজাফফরকে দিয়ে দিল, যেহেতু আমি মমতার দলে যোগ দিচ্ছি না রাগেতে, আমাকে রাজ্যসভা দিয়ে উইথড্র করতে হলো, আমার জেতা সিট। আমি তাদের বিক্ষোভ হয়েছে, পার্টি এটা কখনো কখনো এরকম উত্থান পতন হয়, মেনে নিতে হয়। না, আমার যেটা দেখো, রাজনীতি তো একটা পারসেপশন। যদি বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, এই ট্রায়াঙ্গুলার ফাইট হলে 42টা আসনের মধ্যে তোমার আন্দাজ কি? এবারে আমি ভোটে দাঁড়িয়ে বা ভোটের পথে যেটুকু মিশছি লোকের সঙ্গে, সিপিএম এর ক্যাডারদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তৃণমূলের ক্যাডারদের সঙ্গে যোগাযোগ আছে, সবার সঙ্গে অবশ্যই সব দলেরই ক্যাডারদের সাধারণত যোগাযোগ আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের জন্য, সব পার্টিরই, বিশেষ করে কংগ্রেস সিপিএম এর বোধ পার্টির নেতাদের জন্য হয়ে গেছে কি, পাবলিক দিশার এরা যে বিশ্বাস করছে না। এরা ভোটে জেতার জন্য শুধু একটা জোট করবে, এ করবে, তাছাড়া কিন্তু এরা সারা বছর একসঙ্গে আন্দোলনও করবে না, কিছু করবে না। এইটা একটা, বিশেষ করে কংগ্রেসের বিরুদ্ধে তাই অভিযোগটা খুব বেশি। হ্যাঁ, আর সিপিএম এর বিরুদ্ধে তাই। যেহেতু নীরব দিয়ে অপসার হলো না, তারপর জোট ভেঙে দিল, এ করলো, এসব ধান্দাবাজি, এদের সব নিজেদের ধান্দা নিয়ে করবো, আমাদের পড়ে হিসেবে ব্যবহার করে। সেইটা খুব মানুষের মধ্যে ইয়ে করেছে, প্রচার হয়েছে, বুঝলে? যে কংগ্রেস, মানে কংগ্রেস বা সিপিএম যে সংখ্যালঘুদের একটা আশ্রয়স্থল, সেটা তাদের আছে, কিন্তু এদের বিশ্বাসটা করে না, মানে সুবিধাবাদী জোট। আমাদের মোহাম্মদ বাজার থেকে আমি যারা আসছি, ট্রেনে আমাকে এক গাদা লোক বলছে, দাদা কিছু মনে করবেন না, আমরা চিরকাল চাই যে এটা আগে সিপিএম, বিজেপি এবং তৃণমূল যাক, কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের কি বিশ্বাস করবো, আপনারা তো সব সুবিধাবাদী জোট করছেন, বলুন দাদা কিছু মনে করবেন না। সিপিএম কি খাতা খুলতে পারবে, আর কংগ্রেস কি দুটো আসন ধরে রাখতে পারবে? এখন পরিস্থিতি কি হবে তাকে সব তো, গতবারও তো এখন লড়াই হলো, কিন্তু বিজেপি আন্ডারগ্রাউন্ড সাপোর্ট দিয়ে দিল, আবার সিপিএম আন্ডারগ্রাউন্ড সাপোর্ট দিয়ে দিল অধীরকে, আবার রেখে সাপোর্ট দিয়ে দিল। হ্যাঁ, এখন এই খেলাকে কে কোথা কাছ থেকে কি খেলছে আমি তো কিছু বুঝতে পারবো না এখন। এসব নমিনেশন হলে তখন বোঝা যাবে। আর এখন পর্যন্ত যে অবস্থা, কংগ্রেসের লড়াইটা খুব কঠিন লড়াই, সিপিএম এর লড়াই কঠিন, কিন্তু সিপিএম ভোট বাড়াতে পারবে, কংগ্রেসের ভোট বাড়াবে কি হচ্ছে। কারণ একটা তো লোক নেই যারা যে কংগ্রেসের সামনে, একটা যে কটা ছিল সবই চলে গেছে, আর যেগুলো আছে সেগুলো অধীর ভাবছে ওগুলো যত তাড়াতাড়ি বিদায় হয়ে মারা যায় ততই লাভ। সে ভাবছে আমি জিতলে, এইটা একা জিতলাম, আমি লিডার দিয়ে অপোজিশন হয়ে গেলাম। আমি নিজে জিততে পারবে কি মনে হয়? ওর ব্যাপার হচ্ছে, ওর কি কারিগরি কি আছে সে ও বুঝবে। আমি তো সব যত ডিপে গিয়ে দেখি না, ইলেকশন করি না। আমি তো গতবারে যখন প্রচার করতে দিলাম যে অন্য কোনো দল সেখানে দাঁড়াতে পারছে না, সব দাঁড়াতে পারছে, কিনে নিয়েছে নাকি। আর এবারে তো অধীরের যেটা অসুবিধা হচ্ছে, পঞ্চায়েত গুলো নেই, মিউনিসিপালিটি গুলো নেই। গতবারে মিউনিসিপালিটি পঞ্চায়েত সব অধীরের ছিল, এবার তো সেগুলো নেই। লড়াইটা বললাম তো, কংগ্রেসের লড়াইটা খুব কঠিন লড়াই হবে। আর যদি এ না হয়, ওই গতবারের থেকে খারাপ হবে। যদি জোট না হয় সিপিএম এর সঙ্গে, তাহলে বিজেপি আর তৃণমূলের সঙ্গে লড়াই হবে। এবার সে লোক কি করবে কি করে যায় না, মানে এবারে ভোটটা কোনো ইডিওলজি প্রিন্সিপাল নিয়ে কিছু হচ্ছে না, সব সুবিধাবাদী জোট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.